সুপ্রিয় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের যে সপ্তম অধ্যায় আছে সেই অধ্যায়টি বুঝব। ওকে, তো আমরা শুরু করি। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। আমরা ফার্স্টে নামটা লিখি, পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। বাহ্যিক প্রভাব। ওকে, ফার্স্টে আমরা জানি পদার্থ জিনিসটা। আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তা যা নিয়ে গঠিত বা সেগুলো যা দিয়ে আসলে গঠিত সেটাই পদার্থ। ওকে, এখন আমরা ছোটবেলায় যে পদার্থ পড়েছিলাম, পদার্থ কয় ধরনের হয়? 3 ধরনের আমরা পড়ছি, কঠিন, তরল, বায়বীয় পদার্থ। আমরা পড়লাম কঠিন, তরল ও বায়বীয়। কঠিন তো হচ্ছে যেটা কঠিন, শক্ত হয়, সহজে ভাঙে না, এগুলো। তরল কি? যেটা হচ্ছে যে কি শক্ত না, যেটার কোনো আকার আকৃতি নাই কিন্তু আয়তন আছে। আর বায়বীয় কি? যেটার আকার আকৃতি আয়তন কিছুই নেই। আর কঠিন তো বললাম যেটার আকার আকৃতি আয়তন সব কিছুই আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমার একটা প্রশ্ন আছে যে তোমাদের কাছে ছিল জেলি। জেলিকে তো সবাই চিনি, যে ওই যে খাবার যে জেলি থাকে, বা অনেকে একটা সুইট আইটেম খাও যে যেটার নাম হচ্ছে পুডিং। এটা কি কঠিন না তরল? এটা তুমি কঠিন বলবা না তরল বলবা, নাকি বলবা কঠিন আর তরলের মাঝখানে? আসলে এটাকে আমরা কঠিনেও ফেলতে পারি না, তরলেও ফেলতে পারি, কারণ এটা কিন্তু পুরোপুরি কঠিন না, শক্ত না। আবার এটা পুরোপুরি তরলও না, মানে অর্ধ তরল, যেটা অর্ধ তরল বা অর্ধ কঠিন। তো যখন তুমি আরো হায়ার ক্লাসে যাবা তখন তুমি পদার্থ 3 প্রকার এটা পাবা। এটা তোমাদের শেখার কিছু না, জাস্ট তোমাদের জানার বা জ্ঞানের সাথে আমি তোমাদের বলতেছি। পদার্থ তখন তোমরা পাবা 4 প্রকার। আরেকটা হবে প্লাজমা। প্লাজমা হচ্ছে ওই যে জেলি টাইপের যে জিনিসপত্রগুলো আছে না, যেমন জেলি, পুডিং, এগুলো হচ্ছে ওই সাইডে, যেটা অর্ধ তরল, মানে পুরোপুরি তরল না, পুরোপুরি কঠিনও না। আচ্ছা, তো এটা আপাতত আমাদের জানা যেহেতু দরকার নেই, তো আমরা এটাকে আপাতত নাই করি। পদার্থ 3 ধরনেরই হয়, কঠিন, তরল, বায়বীয়। ওইটা জাস্ট বলার রিজন ছিল জানার সাথে, যদি কেউ কখনো ইনকেস তোমাদেরকে বলে তোমরা যেন বলতে পারো যে হ্যাঁ আমরা জানি এটা বা শুনেছি। আচ্ছা, এখন কঠিন, তরল, বায়বীয় এগুলো কি একটু আমরা এক্সপ্লেইন করি। ফার্স্ট এটা ক্লিন করে দিই। ফার্স্টে যদি বলি কঠিন, কঠিন হচ্ছে যার আয়তন আছে। আমরা যদি লিখি আয়তন আছে, আর কি কি আছে? আকার আছে, আকার আছে, আর কি থাকে? আয়তন, আকার, আকৃতি। আকৃতি আর আয়তন, ওই তো আয়তন আর আকারই আছে। হ্যাঁ, এই দুইটাই, তার কিছু না। আরেকটা জিনিস বলতে পারো, দৃঢ়তা আছে। মানে দৃঢ়তা মানে ওই যে মজবুত টাইপের কিছু, ওই টাইপের বোঝায়। আচ্ছা, কিন্তু আমরা যদি সেম কথা তরলের ক্ষেত্রে দেখি, তরলের কি আছে? দৃঢ়তা নাই, আকারও নাই, আছে শুধু আয়তন। আর যখন বায়বীয় ক্ষেত্রে দেখি, আচ্ছা বায়বীয়তে যাওয়ার আগে একটা কথা বলি, তরল পদার্থে আকার কেন নাই আর দৃঢ়তা কেন নাই? ফার্স্টে বলি আকার কেন নাই। তুমি 1 লিটার পানিকে একটা বোতলে রাখবা, দেখবা এটা বোতলের শেপে আছে। আবার সেম 1 লিটার পানিকে
তুমি একটা বলে বা পাত্রে রাখবা, দেখবে সে পাত্রের শেপে আছে। তো কি এটার কোনো নির্দিষ্ট আকার নেই। আর আয়তন কেন বললাম, তুমি যদি ক্যালকুলেট করে দেখো 1 লিটার বোতলে যে জায়গা নিছে একটা পাত্রেও সে সেম আয়তনের জায়গায় দখল করছে, এই জন্য বললাম তার আয়তন। আর দৃঢ়তা কেন নেই, তুমি পানিতে প্রেশার দেখবা পানি চারদিক থেকে সরে গেছে, সে কি তোমার বিপরীত প্রেশার মানে তোমাকে বিপরীতভাবে ধাক্কা দিয়ে সে শক্ত আছে, আগের মতো আছে? নাই, এই জন্য তার দৃঢ়তা নাই। আর যদি এখন বায়বীয়তে যাই, এর আয়তনও নাই, আকারও নাই, দৃঢ়তাও নাই, কিচ্ছুই নেই। আকার আর আয়তন নেই কেন ওইটা বলি। তুমি সিলিন্ডার বা বোল যেটাতেই রাখো বেলুনে, দেখবে সেটা শেপে নেয়। দৃঢ়তা কি, তুমি প্রেশার দাও সেটা সরে যাবে। আর আয়তন কেন নেয় আমি বললাম, তুমি 4 লিটার আয়তনে একটা সিলিন্ডার রাখলে ওই গ্যাসগুলো রাখতে পারবা, বা 8 লিটার সিলিন্ডার যেটার আয়তন আছে ওইটার ইয়েতে রাখলেও তুমি গ্যাসটা রাখতে পারবা। মানে তার নির্দিষ্ট কোনো আয়তন নেই, তুমি যত বেশি আয়তন দিবে সে তত বেশি জায়গা দখল করবে। ওকে, আশা করি পদার্থ কি এবং এগুলার যে আরো এক্সপ্লেনেশনগুলো এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট চ্যাপ্টারে যাই, সপ্তম অধ্যায়। আচ্ছা, কাঠিন্য নমনীয়তাটা কি বলি? কাঠিন্য বলতে গেলে একটা বস্তু কতটা শক্ত, আর নমনীয়তা বলতে আই থিঙ্ক মসৃণতা টাইপের কিছু একটা বোঝায়, বা নরম মসৃণতা টাইপেরই কিছু বোঝায়। আচ্ছা, আমরা এখন একটু দেখি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য। শুরুতে আমি একটা কথা বলি, ধাতু আর অধাতুর মাঝে একটা কথা মনে রাখবা, পৃথিবীর সকল ধাতুই কঠিন পদার্থ। আচ্ছা, পৃথিবীর সকল ধাতুই কঠিন পদার্থ। এখন আমি বলি ধাতু জিনিসটা, ধাতুর যদি বৈশিষ্ট্য আমরা দেখি, ফার্স্ট অফ অল যদি আমি বলি ধাতু কি কি হয়, ফার্স্ট অফ অল ধাতু শক্ত হয়, আঘাত করলে সহজে ভাঙে না, তবে ঝনঝন শব্দ করে। শব্দ হয়। আর কি হয়, ধাতু দেখবে শক্ত হয়, আঘাত করলে সহজে ভাঙে না, বরং আবার ঝনঝন শব্দ করে। তোমরা একটা স্টিলের থালা নিয়ে দেখবা, যেটাকে আঘাত করবা দেখবে এটা ভাঙে নি, বা নিচে এটাকে উপর থেকে ধরে নিচে ফেলে দিবা দেখবে এটা ভাঙে, কিন্তু একটা শব্দ করছে মারাত্মক, ঝনঝন ঝনঝন করে। আরেকটা বৈশিষ্ট্য হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা, বিদ্যুৎ পরিবাহী বা সুপরিবাহীও বলা হয়, কিন্তু তোমাদের বই সুপরিবাহী বলা। অর্থাৎ ধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারে। অর্থাৎ তুমি যদি দেখো, মানে ধাতুর মাধ্যমে ইলেকট্রিসিটি যায়, যার জন্য দেখবে যে কি তারের ভিতরে ধাতু রাখা হয়, তামা রাখা হয়, তামা কিন্তু একটা ধাতু। আচ্ছা, তো এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। এখন দেখি ধাতু অধাতুর বৈশিষ্ট্য কি হয়। ফার্স্ট অফ অল এটা শক্ত হয় না, নরম হয়, আঘাত করলে সহজেই ভাঙে, তবে ঝনঝন শব্দ হয় না। আর বিদ্যুৎ সুপরিবাহী না, বিদ্যুৎ কুপরিবাহী। অর্থাৎ অধাতু হচ্ছে তোমার নরম হয়, নরম বলা ঠিক হবে না, মানে তোমার ধাতুর মতো শক্ত হয় না। অধাতু আঘাত করলে সহজেই মানে ইজিলি এটাকে ভাঙা যায় ধাতু থেকে, তবে ঝনঝন শব্দ করে না। আর বিদ্যুৎ কুপরিবাহী, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করতে পারে না সে। ওকে, ধাতু অধাতুর বৈশিষ্ট্য আমাদের বোঝা শেষ। এখন
ধাতু অধাতু বিদ্যুৎ পরিবাহিতা, এটা তো বলে দিছি যে ধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারে, অধাতু সেটা পারে না, যার জন্য দেখবা দেখি গিয়ে বিদ্যুৎ পরিবহনের জন্য তার যেটা, সে তার তামা নামের একটা বিষয় ব্যবহার করে যেটা ধাতু। এটাকে ইংরেজিতে বা মানে বিজ্ঞানের ভাষায় একটি কপার বলা হয়। আচ্ছা, এখন আমরা দেখি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আচ্ছা, গলনাঙ্কটা কি? কোনো বস্তু, স্পেশালি তোমার বলতে গেলে সেটা কঠিন, তরল, বায়বীয় যাই হোক, হ্যাঁ স্পেশালি কঠিন, তরল, বায়বীয় যাই হোক, বাট বলতে গেলে তোমার কঠিনটাই যদি বলো, একটা কঠিন পদার্থ বা যে কোনো একটা পদার্থ, কথা বলি পদার্থ, সেটাকে যে তাপমাত্রা দিলে সেটা গলতে শুরু করে, সেটা হচ্ছে গলনাঙ্ক। আর আচ্ছা, আমি এটা একবার লিখে দিই, যে পদার্থ কোনো পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে, তাকে গলনাঙ্ক বলে। তোমরা যে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এটা তোমাদের আগামীতে লাগতে পারে, স্পেশালি 1 মার্কের প্রশ্নের জন্য। আচ্ছা, এখন এটা হচ্ছে গলনাঙ্ক। যেমন আমি একটা যদি দিই, লোহাকে তোমার একটা তাপমাত্রা দিলে এটা গলতে শুরু করে, যে তাপমাত্রা দিলে সেটা হচ্ছে ওই ডিগ্রি তাপমাত্রাটাই হচ্ছে তোমার লোহার গলনাঙ্ক। আচ্ছা, বা বরফের যদি গলনাঙ্ক বলো, এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি তাপমাত্রা দিলেই বরফ গলতে শুরু করে। চাইটা বেশি হালকা দাও, এটা একবার চেঞ্জ করে দিলে। ওকে, এখন আমরা দেখি স্ফুটনাঙ্ক কি। কোনো পদার্থ যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে ওই পদার্থের, স্ফুটনাঙ্ক বলে। যেমন পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে সেটা ফুটতে শুরু করে, তাহলে পানির স্ফুটনাঙ্ক হইতে পারে 100 ডিগ্রি। আচ্ছা, আবার মোমের কথা যদি বলি, মোম 57 ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে, তো মোমের গলনাঙ্ক হচ্ছে আবার 57 ডিগ্রি। আচ্ছা, লাস্ট যে জিনিসটা এখন সেটা আমরা দেখি হিমাঙ্ক। আচ্ছা, মোমকে বললাম না 57 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিলে সেটা গলতে শুরু করে। আচ্ছা, এখন একটা কথা বলি, মোম যখন গলার পর কি হয়, সেটা নিচে পড়তে শুরু করে, দেখবে ফোঁটাগুলো পড়তে পড়তে নিচে ঠান্ডা হয়ে যায়। যখন সে গলছে তখন কিন্তু তার তাপমাত্রা একটা ছিল, কিন্তু যখনই ওই যে নিচে নামতে নামতে তার তাপমাত্রাটা একটু কমে আসছে, তখনই সে আবার ঠান্ডা হয়ে জমে গেছে। তো ওই যে তাপমাত্রায় কোনো বস্তু পুনরায় গলতে মানে আবার জমতে শুরু করে, সেটা হচ্ছে তার হিমাঙ্ক। যেমন মোমেরটাই যদি বলি, 57 ডিগ্রিতে সে গলতে শুরু করে। 57 ডিগ্রি এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশন হচ্ছে তার গলা এবং ঠান্ডা হওয়ার একদম মাঝখানে। এর থেকে যদি সামান্য একটু তোমার তার তাপমাত্রা কম বেশ হয়, তাহলে সে গলতে শুরু করবে অথবা জমতে শুরু করবে। পানি হচ্ছে 0 ডিগ্রি, বরফ থেকে পানি। এখান থেকে সামান্য তার যদি তাপমাত্রা কম বেশ হয়, তাহলে সে হয়তো বা বরফ হোক, না হয় পানি হোক। তো ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস, তারপর মোমের যে 57 ডিগ্রি সেলসিয়াস, এগুলো হচ্ছে তার হিমাঙ্ক। তো আজকের ক্লাস এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা একটা কাজ করবা, বাসায় এসকিউ, এমসিকিউ, সিকিউ এগুলো প্র্যাকটিস করবা। যদি কোনো প্রবলেম পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট ক্লাস তোমাকে সেটা দিয়ে দিব। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি